প্রথম বিভাগ ক্রিকেট লিগ চলছে জোড়াতালি দিয়ে ২০ দলের মধ্যে অংশ নিচ্ছে না ৮ দল। ৮ দলেরই হয়েছে অবনমন। দ্বিতীয় আর তৃতীয় বিভাগ শুরু হলে একই অবস্থা হওয়ার কথা। সংগঠকরা বর্তমান পরিচালনা পর্ষদকে মানেন না, নির্বাচন অবৈধ বলে ঘোষণা দিয়েছেন। তাদের অধীনে কোনো টুর্নামেন্টে তারা নেবেন না অংশ। ক্রিকেট বোর্ডও অনড়, তারা সাফ বলছে সংগঠকরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করছেন ক্রিকেটারদের, বলির পাঠা হচ্ছেন ক্রিকেটাররা, আর ক্ষতি হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের। ৫ আগস্টের পর থেকে ক্রিকেট বোর্ড চলেছে ফারুক আহমেদ ও পরে বিসিবি সভাপতি হন আমিনুল ইসলাম বুলবুল। পরে যে নির্বাচন হয়েছে সে নির্বাচন নিয়েই শুরু জলঘোলা। বলার আছে অনেক কিছু, শোনার আছে অনেক কিছু। শুরু করছি আমাদের আজকের খেলার আড্ডা। আপনাদের সাথে আছি আমি তাই বলন্ত। আলোচনায় আমার সাথে স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিম এবং বিসিবির সাবেক পরিচালক ফাহিম সিনহা। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। খুবই জটিল অবস্থা বাংলাদেশের ক্রিকেটের। দেশেরও পরিস্থিতি খুব খারাপ এই মুহূর্তে। দেশের পরিস্থিতি নিয়ে সবাই খুব টেনশনে রয়েছে। এর মধ্যে ক্রিকেটটা আসলে কতটুকু ইম্প্যাক্ট তৈরি করবে সেটা বলা মুশকিল। তারপরও ক্রিকেট নিয়ে কথা বলতে হবে, কারণ ক্রিকেটটা অনেক বড় জায়গা জুড়ে রয়েছে বাংলাদেশের, এবং সামনে আমাদের বিশ্বকাপ রয়েছে, বিপিএল রয়েছে, আইপিএল আমাদের মোস্তাফিজ খেলবেন। কিন্তু তার আগে দেশের ক্রিকেট, সেই জায়গায় ফাহিম সিনহা একটা বড় জায়গা জুড়ে আছেন। সংগঠকদের একটা বড় পার্ট ফাহিম সিনহা দেখেন। এই বিষয়টিতে রিয়াসাদ আজিম আপনি খুবই সোচ্চার। আশা করবো যে আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেখানে আপনারা আপনাদের জায়গা থেকে একদম সঠিক কথাগুলোই বলবেন। ফাহিম সিনহা, আপনাকে কিন্তু শুরু করতে চাই। আপনারা খেলবেন না এটা আমরা জানি, এবং ক্রিকেট বোর্ডও বলছে যে আমরা ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশের, খেলতে হলে আমাদের অধীনেই খেলতে হবে। এই অনড় অবস্থানটা আমরা জানি। কিন্তু আমি যেটা জানতে চাই যে আপনি বিসিবি নির্বাচন করবেন, করার কথা ছিল, কিন্তু আপনি বিসিবি নির্বাচনটা করলেন না। এরপরে যে আপনি বিসিবি নির্বাচন করেননি এই বিষয়ে আমরা ওপেনলি কিছু শুনিনি, সেটা শুনবো আপনার কাছ থেকে যে কেন বিসিবি নির্বাচন করেননি। রিয়াসাদ আজিম নিশ্চয়ই কিছু যোগ করবেন সেই বিষয়ে। ফাহিম সিনহা, আসলে আপনার ইলেকশন তো আমি শেষ পর্যন্ত চাচ্ছিলাম করতে, আমরা সবাই চাচ্ছিলাম, যারা যারা উইথড্র করেছি আমরা অনেক অ্যাক্টিভ ছিলাম। মানে আর তখন যেহেতু বোর্ডের মধ্যে ছিলাম, অনেক কাজও ছিল, যেহেতু আমাদের অল্প সংখ্যক ডিরেক্টর, বড় বড় 3টা ডিপার্টমেন্ট দেখতাম। তো আসলে আমার লাস্ট এটা ছিল যে আমি দেখছিলাম যে এখানে আমি সিলেক্টেড হচ্ছি, এখানে ইলেকশন হচ্ছে না। তখন আমি যখন দেখলাম যে এটা একটা সিলেকশন প্রসেসে ইলেকশন হচ্ছে, ভোট দেওয়াটা মানে ভোট কাস্ট করাটা জাস্ট একটা ফর্মালিটি, তখনই সিদ্ধান্ত নিলাম যে আমি সরে আসবো। আপনি কি পুরো নির্বাচনের কথা বলছেন না ক্লাব ক্যাটাগরির 12টি পোস্টের কথা বলছেন? ক্লাব পুরোটাই বলবো, বাট ক্লাব ক্যাটাগরিটা তো সবাই মানে এখানে যারা উইথড্র করেছে মানে পুরাটাই দেখছেন, সো সবগুলোতেই বিতর্ক আছে। আপনি বলছেন ইট ওয়াজ সিলেক্টেড, মানে কারা পরিচালক হবেন সেটা সিলেক্টেড ছিল, এই বিষয়টা আপনার পছন্দ হয়নি? আনহালে তো মানে 2জন ডিরেক্টর, লুৎফর রহমান বাদল, তারপরে আপনার আমাদের মেজর ইমরোজ ভাই, ওনারা তো মানে লাস্ট মোমেন্টে কেন ওনারা প্রত্যাহার করলেন বা সরে দাঁড়ালেন? মেজর ইমরোজ আমাদের সাথে যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যে। রিয়াসাদ আজিম যেটা বলছিলেন ফাহিম সিনহা, যে সিলেক্টেড হতে চাননি তাই তিনি ইলেকশনটা করেননি। তো সবাই যদি সেটাই হয়ে থাকে, মানে যদি বিষয়টা সিলেক্টেড হওয়ারই থাকে, তাহলে সাবেক ক্রীড়া উপদেষ্টা যে বলেছেন যে সঠিক নিয়মে নির্বাচন হয়েছে, এখনকার সভাপতি বুলবুল বলেছেন যে নির্বাচনে তো আমি কোনো সমস্যা দেখছি না। আপনিও কি তাই মনে করেন? বুলবুল সাহেব তো অনেক সময় অনেক কথাই বলেন। তিনি তো বলেছিলেন যে তিনি 3 মাস পরে আর বিসিবির প্রেসিডেন্ট থাকবেন না। তো সেই কথা কি তিনি রেখেছেন? তিনি বলেছিলেন, তার সভাসদের লোকজন বলেছিলেন যে তিনি বাংলাদেশে অস্ট্রেলিয়া থেকে ব্যাক করার পরে প্রতি 5 সপ্তাহ পর পর অস্ট্রেলিয়ায় যান, তার ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য 13 দিন করে থাকেন, আমি যেটা রিসার্চ করে পেলাম। তো 1 বছর যদি তিনি দায়িত্বে থাকেন, তাহলে হচ্ছে আপনার 1 বছরের মধ্যে তিনি অন্তত 10 বার যাবেন, 130 দিন তিনি বাংলাদেশে থাকবেন না। 130 দিন কিন্তু বুলবুল বাংলাদেশে থাকবেন না। তো বলেছিলেন যে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে আসার পরে যেই ক্রিকেটারদেরকে নিয়ে ঝামেলা হচ্ছে, খেলতে চান না প্রথম বিভাগের ক্রিকেটার, তাদের সাথে বসবেন। সেটা কি তিনি বসেছেন? তো বুলবুল ভাই হচ্ছে আসলে যেটা বলেন সেটা তিনি করেন না, আর যেটা তিনি করেন সেটা আসলে অন্য কোনো উদ্দেশ্য। বোর্ড থেকে তো বারবারই বলছে যে আমরা উদ্যত আহ্বান জানিয়েছি যে আমাদের সাথে সংগঠকরা বসুক, চা খাক। সংগঠকরা তো জাননি। আপনাদেরকে কবে ফাহিম সিনহা এই চা খাওয়ার জন্য আপনাকে কেউ ফোন করেছিল? ক্রিকেট বোর্ড থেকে অফিসিয়াল কোনো চিঠি দিয়েছিল? না, অ্যাকচুয়ালি বুলবুল ভাই তো আমি বোর্ডে থাকতেই ফোন ধরতেন না, ওইটা অন্য কথা। আপনার ফোনই ধরতেন না? হ্যাঁ, প্রায় সময় ধরতেন না। কেন, আপনার উপর রাগ করেছিলেন? হয়তো আমি জানি না কারণটা কি। আর এখন তো ধরার তাহলে প্রশ্নই না, এখন তার বোর্ডে যারা আছে তাদের ফোনও ধরে না। অনেকেই আমাদেরকে ফোন করে, ওনাদের কল রেকর্ডগুলো আমার কাছে আছে, যে কোনো সময় আমি ফাঁস করে দিতে পারবো, সেটা আমার তো কোনো গ্যারান্টি নেই, দিয়ে দিতে পারবো। তো বিষয় যেটা সেটা হচ্ছে যে উনি যখন দেশের বাইরে থাকে অথবা দেশে থাকে, তিনি কারো ফোন ধরেন না সহজে, ব্লক করে দেন। অনেক সাংবাদিককে ব্লক করেছেন অনন্ত, আমাদের কমিউনিটিতে সেটা নিয়েও আলোচনা হয়। আবার ধরেন হুট করে আপনার সাথে দেখা হলো, আপনি বলেন এই আপনি অনন্ত ফোন করছিলেন, ভাই আমি এত ব্যস্ত ছিলাম, আমার অমুক জায়গায় অমুকের আঁকি কাটতে গিয়েছিলাম, সে কারণে ফোনটা আসলে ধরতে পারি নাই। এমন একটা ভাব দেখাবেন যে তিনি আসলে ফোনটা ধরতেই চেয়েছিলেন কিন্তু ধরতে পারেন নাই। এই অ্যাটিটিউডটা তার নতুন না,
এই ধরনের যে মিথ্যা কথাগুলো তিনি বলেন, আমি বলেছিলাম না একবার যে তিনি আসলে এসে হুট করে আলোচনা শুরু করলেন যে দুঃখিত আমার দেরি হয়ে গেছে, আমি নামাজ পড়তে গেলাম, হামজার সাথে দেখা হলো, হামজা চৌধুরী আমি দুজন মিলে 4 রাকাত নামাজ পড়লাম, গল্পটা এরকম। এই যেটা রিলেভেন্ট না, আপনি প্রেয়ার করেন কি করেন না সেটা একান্ত ব্যক্তিগত ব্যাপার। মাইক্রোফোনে আপনাকে কেউ জিজ্ঞেস করেনি যে ভাই আপনি আসরের নামাজ পড়ছেন কিনা, উনি বলে কারণ পাবলিকের মাইন্ড উনি রিড করতে পারে এবং রিড করে ওই কথাটাই বলে যে এই কথাটা পাবলিক খাবে। বুলবুল ভাই, আমি বললাম তো যদি অভিনয় করতেন বাংলাদেশের প্রথম অস্কারটা উনি পাইতেন। আচ্ছা, আমি ফিরবো আপনাদের দুজনের কাছে আবারও। আমাদের সাথে আরও একজন যুক্ত হবেন যিনি কাউন্সিলর ছিলেন এবারের বিসিবি নির্বাচনে, যার কথা ছিল তিনিও নির্বাচন করবেন, কিন্তু শেষমেশ তিনি নির্বাচন করতে পারেননি। অবসরপ্রাপ্ত মেজর ইমরোজ আহমেদ আমাদের সাথে যুক্ত হবেন। ইমরোজ, আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? আসসালামু আলাইকুম, ভালো আছি ভাই। জি, আমি একটু ছোট্ট করে আপনার কাছ থেকে শুনতে যাবো। ফাহিম সিনহার কাছ থেকে এরই মধ্যে শুনেছি তিনি বলেছেন সিলেকশন ছিল, সিলেকশন হওয়া নির্বাচনে তিনি অংশ নেননি। আপনিও নির্বাচনে অংশ নেননি কেন সেটাও আপনি অসংখ্যবার বলেছেন। একটু ছোট্ট করে শুনবো আরও একবার আপনার কাছ থেকে যে কি এমন হলো যে নির্বাচনের দুদিন আগে আপনাকেও বিসিবি নির্বাচন থেকে সরে যেতে হয়েছিল। আমি ছোট করে এতটুকু বলতে পারি যে ইলেকশনটা যেরকম ভাবে আমরা চিন্তা করেছিলাম যে সবাই একসাথে সুন্দরভাবে একটা ইলেকশন হবে নিরপেক্ষ, তেমনটা কিন্তু হয় নাই। আমরা অনেক কিছু দেখছিলাম, শুনছিলাম যে তামিম চলে যাচ্ছে, তারপরেও কিন্তু আমি ছিলাম। বাট শেষ মুহূর্তে 3 তারিখে রাত্রেবেলা যখন আমি দেখলাম যে সবকিছু অ্যারেঞ্জ করা, ওই সময় কিন্তু আই থট ইট ইজ আর থাকা প্রয়োজন নাই, আমার ছেড়ে দেওয়া উচিত, বিকজ ইট ইজ আমার সামনেই ঘটেছে। এইটা নিয়ে আমি আসলে আপনাকে আর বলতে চাই না। আমি ইতিমধ্যে অনেক জায়গায় বলেছি, আপনার আজকে যারা গেস্ট আছেন তারাও এটা জানেন। আমি শুধু একটা কথা বলবো, দেখেন যে ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট না অনেকেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসেছেন। এই মানুষগুলাকে কারা সামনে এনেছেন আপনার এই অঙ্কগুলো মিলালেই কিন্তু পাবেন। আমাদের দেখবেন জেলা থেকে, বিভাগ থেকে যাদের আসার কথা, তাদের ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট হওয়ার কথা অনেকেই আছেন এখন যারা কিন্তু আসছেন, এবং তারাই কিন্তু এখন লিডিং ক্যারেক্টার ইন দ্য বিসিবি। এই জায়গাগুলো যাদের এই প্রাধান্য পেয়েছেন, কার মাধ্যমে পেয়েছেন? একই মানুষকে আমরা দেখেছি অলিম্পিক অ্যাসোসিয়েশনেও গেছেন। কিছু কিছু প্রেফার্ড মানুষ আছেন, সেই মানুষগুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এটা একটা উদাহরণ দিলাম। আপনি কি মোখলেসুর রহমান শামীমের কথা বলছেন ইমরোজ ভাই? জি, মোখলেসুর রহমান শামীমের কথা বলছেন কিনা অলিম্পিক অ্যাসোসিয়েশনে? না, ওখানটাও আছেন, বিসিবিতেও আছেন আমার তিনি। মনে হয় এটা হচ্ছে সাকোয়াত সাহেব বোধহয় উনি। আচ্ছা, তিনিও আছেন তাহলে। আচ্ছা আচ্ছা, তো আমি যেটা বলতে চাই, এটা কোনো দোষ না কাউকে কোথাও নিয়োগ দেওয়া, কিন্তু এটা স্বচ্ছ প্রক্রিয়া হওয়া উচিত। জি, ক্রিকেটের উন্নতির জন্য যারা ক্রিকেটের সাথে আছেন তাদেরকে আনা উচিত ছিল। এটা একটা এক্সাম্পল। এবং কিছু কিছু মানুষ এই জায়গাকে যেভাবে প্রভাবিত করেছে, সেই জায়গাটা আমার মনে হয়েছে এটা অন্যায় হচ্ছে। আমি এটার সাথে সংশ্লিষ্ট হই নাই। জি, আমি যদি আগে জানতাম হয়তো বা আমি জমাও দিতাম না। আমাদের অনেক আশা ছিল, তামিম যখন এটার বিরোধিতা করেছেন, তামিমকে অনেক রকমের রাজনৈতিক পরিচয় দেওয়ার চেষ্টা করা হয়েছে, তামিমকে বিতর্কিত করা হয়েছে, এবং যারা এখন অর্গানাইজার আছেন, যারা এখন খেলছেন না, তাদেরকে নিয়েও। কিন্তু আমার ইচ্ছাটা হচ্ছে যে ক্রিকেটটা চলুক। এখানে ফাহিম আছে এবং রিয়াসাত, রিনাউন্ড জার্নালিস্ট, সবার মাধ্যমে আমি বলবো একটা সমঝোতায় এসে ক্রিকেটটা চলুক। ক্রিকেটটা যেন অচল অবস্থায় না আসে। কেউ যদি একগুয়েমি করে আমরা সবাই বসে থাকি, ক্রিকেটের ক্ষতিটা হবে। জি, ভবিষ্যতের জন্য আমাদের অ্যাকচুয়ালি এক্সাম্পল হিসেবে নিতে হবে এইরকম পরিস্থিতির পুনরাবৃত্তি যেন আর না হয়। জি, ধন্যবাদ যারা মেজর ইমরোজ। করেছেন, কেন করেছেন, জি। এটা তারাই জানেন, বাট আর যেন না হয়। জি, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে ছিলেন অবসরপ্রাপ্ত মেজর ইমরোজ আহমেদ, যিনি এবারে কাউন্সিলর ছিলেন, বিসিবি নির্বাচনে পরিচালক হওয়ার দৌড়ে ছিলেন, শেষমেশ নিজেকে সরিয়ে নিয়েছেন। আমরা আবার অতিথিদের কাছে ফিরছি। এই বিষয়গুলো আমরা মোটামুটি জানি
আপনাদের যে অভিযোগ নির্বাচন একপাক্ষিক হয়েছে, ওপাশ থেকে বলা হয়েছে কাগজ কলমে নির্বাচন সঠিকভাবেই হয়েছে। আমি একটু ফাহিম সিনহা যেহেতু 9 মাস ফারুক আহমেদের সাথে কাজ করেছেন এবং আমি যতটুকু জানি খুব ক্লোজলি ফারুক আহমেদকে আপনি দেখেছেন, ওই সময়টাতে আপনারা 9 জন পরিচালক, ইফ আই এম নট রং, অনাস্থা জ্ঞাপন করেছিলেন, যে কারণে ফারুক আহমেদকে 8 জন ফারুক আহমেদকে সরে যেতে হয়েছিল। তারপরে আবার বুলবুল সাহেব এসে যুক্ত হয়েছেন। তখন ফারুক আহমেদের ওই সময়টায় 9 মাস ফারুক আহমেদকে কেমন দেখেছেন, তার ভালোটা তার খারাপটা একটু শুনবো আপনার কাছ থেকে। অনেক সময় দিতেন, অনেক অনেক কাজে অ্যাক্টিভ ছিলেন। যেহেতু আমরা তখন আপনার মাত্র 10 জন ছিলাম, দেখা যেত আমরা 3-4 জনের বেশি খুব একটা অ্যাক্টিভ ছিলাম না ডেইলি অপারেশনসে। তো উনি আসার সাথে সাথে আপনার 3-4টা ইভেন্ট একসাথে শুরু হয়েছিল, তো চ্যালেঞ্জিং ছিল এগুলো অনবোর্ড করাটা। মানে ফারুক ভাইয়ের সাথে সব কিছুই ভালো ছিল। শেষের দিকে যে গ্যাপটা আমাদের মধ্যে ক্রিয়েট হয়েছে বা বাকিদের মধ্যে, এটা আমার মনে হয় ওনার এই ডিকটেটরশিপ ক্যারেক্টারটা, যেটা উনি নিজে সিদ্ধান্ত নিয়ে কারোর সাথে ডিসকাস না করে এক্সিকিউট করে দিতেন। আমি একটু স্পেসিফিক জানতে চাই, আপনি 3টা ডিপার্টমেন্টে ছিলেন সেই সময়, একটু ডিপার্টমেন্টগুলোর নাম বলবেন। ফাইন্যান্স ডিপার্টমেন্ট, ফাইন্যান্স, লজিস্টিক্স আর গেম ডেভেলপমেন্ট। আপনার কোনো কাজে তিনি নিজে থেকে আপনার সাথে কমিউনিকেট না করে ফেলেছেন এরকম? বিপিএল এ করেছে। বিপিএল আমি গভর্নিং কাউন্সিলে ছিলাম, আমি মেম্বার ছিলাম। বাকি ডিপার্টমেন্টগুলোতে হয় নাই, কারণ আমি ফাইন্যান্স চেয়ারম্যান হয়েছি জানুয়ারি মাসে এসে। এর আগে সিগনেটারি হিসাবে আপনার ডিপার্টমেন্টটা দেখতে হতো, বাট ফাইন্যান্স চেয়ারম্যান যতক্ষণ পর্যন্ত ডিক্লেয়ার না হয়, অফিসিয়াল না হয়, তো যে ডিপার্টমেন্টের চেয়ারম্যান নেই ওই ডিপার্টমেন্টের দায়িত্ব অলরেডি অটোমেটিক্যালি প্রেসিডেন্টের কাছে চলে যায়। তো ওই ক্ষেত্রে আগে যেগুলো হয়েছে আপনার ফান্ড ট্রান্সফার, ওই সব বিষয়টা নিয়মের মধ্যেই হয়েছে। বাট আমাদের কমপ্লেনটা ছিল যে আমাদের সাথে ডিসকাস করে, মানে এত বড় বড় ফান্ড ট্রান্সফার হচ্ছে, আমি কিন্তু কোনো প্ল্যাটফর্মে বলিনি যে এটা দুর্নীতি হয়েছে। এটা দুর্নীতি হওয়ার এখানে কোনো স্কোপ নেই। বাট যাদের কাছে দিয়েছে, যে অ্যামাউন্টগুলো দিয়েছে, আমাদের সাথে ডিসকাস করলে হয়তো এটা নাও হতে পারতো। আপনাদের সাথে ডিসকাস করেনি? না, আমাদের সাথে ডিসকাস করেনি। আর যেহেতু আমি ফাইন্যান্স চেয়ারম্যান ছিলাম না, আমি এটা ক্লেমও করতে পারি না যে আমার সাথে ডিসকাস করাটা ওনার ম্যান্ডেটরি ছিল। আপনি বিপিএল এ যে জায়গায় উনি হস্তক্ষেপ করেছেন সেই জায়গা নিয়ে কথা বলছেন? বিপিএল এ হস্তক্ষেপ বলতে কি, আমরা তো ছিলামই না বিপিএল এ। আপনার বাকি যারা ছিলেন তখন, আপনি বিভিন্ন সময় তাদের মুখেও শুনেছেন, এখনও অনেকে বোর্ডে আছে যারা এখন বিপিএল গভর্নিং কাউন্সিলে আছে, তখনও ছিল। টিম সিলেকশনগুলা, ভেন্ডার সিলেকশন, এনলিস্টমেন্ট ছাড়া কাজ দিয়ে দেওয়া, এগুলো নিয়ে ওনাদের সাথে একটা একা করেছেন সব কিছু মোস্টলি। আপনারা কিছু জানতেন না? আমরা পরে জেনেছি, পরে জেনে তো আমাদের সাপোর্ট দিয়ে কাজটা উঠিয়ে আনতে হবে, তাই না? তো ফারুক ভাইয়ের সাথে এক্সপিরিয়েন্স ওভারঅল প্রথম 5-6 মাস খুবই ভালো ছিল। বিপিএলটা আসার পরে বিপিএল কোন পর্যায়ে মানে আমাদের ইমেজটাকে নিয়ে গেছে, এটা তো আমরা সবাই জানি, নতুন করে বলার কিছু নাই। তো বিপিএলে যখন আপনার এই ধরনের টিম সিলেকশন হয়, এই ধরনের অনিয়ম হয়, আপনার ভিতরের কিছু বিষয় ছিল ভেন্ডার নিয়ে, যেটা মানে আমি একটা ইস্যু আগে বলেছিলাম, মানে টিকেটিংয়ের কাজটা যাকে দেওয়া হয় এটা প্রি ডিসাইডেড ছিল, তাকে সহযোগিতা করা হয়েছিল, যেন 33 জন মোস্ট প্রবাবলি আপনার পার্টিসিপেট করেছিল টেন্ডারে। বাট এই কোম্পানিটাই যেন পায়, তাদেরকে আগে ডকুমেন্টেশন দিয়ে সহযোগিতা করা হয়েছিল। এটা ফারুক আহমেদ নিজে করেছেন সেটা বলছেন আপনি? এটা ওনার কি লাভ হবে? এটা মানে কোনো না কোনো লাভ তো আছে, হয় কাছের কেউ হবে অথবা কোনো লাভ আছে, ক্লোজ কেউ হবে। আপনি সেম উইথ আপনার ইভেন্ট যাদেরকে করতে দিয়েছে, আমি সবার নাম বলবো না, ধরেন একটা বিশেষ কোম্পানি ছিল যে মেজরিটি অফ দ্য কাজ করেছে, ওনার খুব ঘনিষ্ঠ একজনের কোম্পানি এটা। আচ্ছা, আপনি বলছেন যে উনি যেসব কাজ ভাগ করে দিয়েছেন তা বেশিরভাগই তার কাছের মানুষজন করেছেন, এরকম ব্যাপারটা? দিস সিরিয়াস এলিগেশন রিয়াসাত আজিম। একদমই মানে সিরিয়াস এলিগেশন। এবং সবচেয়ে বড় ব্যাপার সেটা তিনি ডিসকাস করার গুরুত্ব উপলব্ধি করেন নাই। ডিসকাস করতে হবে। আপনি যখন একটা বোর্ডের প্রেসিডেন্ট, মানে কি আপনার সাথে তো আরো অনেক লোকজন রয়েছে, আপনি কারোর সাথে সেটা ডিসকাস করছেন না। এবং একই সাথে মানে এই ফর্মুলাটা কি সুন্দরভাবে বুলবুল ভাই অ্যাপ্লাই করতেছে। মানে ফারুক আহমেদ যদি আমার কাছে মনে হয় যে ঝড়ো ব্যাটিং করার জন্য যুবরাজ সিং, বুলবুল ভাই এই জায়গায় অনেকটা রাহুল দ্রাবিড়ের মতো ব্যাকরণ মেনে খেলতেছে, তিনি কারো ফোন ধরেন না। আপনি খেয়াল করছেন, কিন্তু জিনিস কিন্তু হইতেছে। ইভেন এই যে বিপিএল এর আগামী যে আসরটা হবে, সেই বিপিএল এ উদ্বোধনী এবং সমাপনী অনুষ্ঠান নিয়েও, সেটা তো আর হচ্ছে না, উদ্বোধনী অনুষ্ঠান তো হচ্ছে না, সমাপনীটা এখন আমরা জানি না, সেখানটাও কাজ দেয়া নিয়ে মোটামুটি হচ্ছে একটা ইন্টারনাল এগ্রিমেন্ট হয়ে গেছে।
সেটাও এনলিস্টমেন্টের বাইরে, যেটা আমি আমার সোর্স থেকে এটা পেয়েছি। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এখন এমনও ঘটনা ঘটছে, এগুলোর ডকুমেন্টস আমার কাছে রয়েছে, আমার কাছে সকল ডকুমেন্টস রয়েছে, যে কোনো কর্মকর্তা, ধরেন আপনি একজন জার্নালিস্ট, আপনি কোনো একটা তথ্য পেয়েছেন, আমি একটা তথ্য পেয়েছিলাম, একটা না একাধিক তথ্য পেয়েছিলাম যে নারী ক্রিকেটে কি হচ্ছে এটা নিয়ে, এবং বুলবুল সাহেব সেখানটায় একজন আমি অপরাধীকে এই জায়গা থেকে আপনার জি। কাছে আরো একবার আসবো, জি। কারণ রিয়াসাত আজিমের কাছে আবারও ফিরতে চাই। বাংলাদেশের ক্রিকেট নিয়েছিলাম, আপনি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে বলছিলেন। তো ফাহিম সিনহা যে বিষয়গুলো বলেছেন, ফারুক আহমেদের সময়কার যে কাছের মানুষজনকে তিনি কাজ ভাগ করে দিতেন এবং সেগুলো ওনাদের সাথে, ওনাদের যাদের যা ডিপার্টমেন্ট ছিল সেই ডিপার্টমেন্টের সাথে কোনো রকমের কথা না বলে, পরবর্তীতে তারা যখন জানতেন সেখানে মতৈক্যের জায়গাটা তৈরি হয়েছে। এই জিনিসগুলো করার পরে আবারও ক্রিকেট বোর্ডে ফারুক আহমেদ যদি এটা করে থাকেন, তিনি যে এলিগেশনস দিয়েছেন এবং মাত্র এবং ফাহিম তিনি সিনহা। আমার কাছে মনে হয় যে মানে একটা এক্সটেনশন অফ দীক্ষা, জি। মানে সেটা বুলবুল সাহেবকে দিয়েছেন। আমি প্রমাণ নিয়ে আমি বলতে পারছি, মানে আমার কাছে প্রমাণ রয়েছে, বিসিবি চ্যালেঞ্জ করলে এই শোতে এসে আমি প্রমাণ দিয়ে দিব। জি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কর্মকর্তাদের মোবাইল ফরেনসিক করা হয়েছে, জানেন আপনি? আপনি একজন সাংবাদিক, আপনি তথ্য পাচ্ছেন কার মোবাইল থেকে কে কার সাথে কমিউনিকেট করছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই মুহূর্তে এন্টি কারাপশন ইউনিট, যারা হচ্ছে ক্রিকেটে খেলোয়াড়রা কোনো কারাপশন করে কিনা সেটা নিয়ে কর্মকাণ্ড করে, তাদের মাধ্যমে কর্মকর্তাদের মোবাইল ফরেনসিক করা হয়েছে। এটা ভয়াবহ নিউজ ভাই, ভয়াবহ ঘটনা। আমিনুল ইসলাম বুলবুল, আপনি বুঝতেছেন তার সময় এটা হচ্ছে, এবং দে ডিডন্ট ফাইন্ড এনিথিং। আপনি যখন পাবেন না এবং সন্দেহ করে এরকম একটা ভয়াবহ কাজ করবেন, এটা পৃথিবীর কেউ করতে পারে না। ইভেন এটা আদালতের অনুমতি নিয়ে গোয়েন্দা সংস্থা করে। জি। সেই জায়গায় আপনি কর্মরত কর্মকর্তাদের মোবাইল ফরেনসিক করছেন, তার মানে আপনি কত বড় ডিক্টেটর। ফারুক আহমেদ যে ডিক্টেটরশিপ চালিয়েছে, ফাহিম সিনহাদেরকে না জানিয়ে নিজের মতো করে সিদ্ধান্ত নিয়েছে, তার থেকে কয়েক ধাপ উপরে মিষ্টিভাষী আমিনুল ইসলাম বুলবুল, যে তিনি এমন ডিক্টেটর। আপনি কার সাথে ফরেনসিক যখন করা হবে, কোনো একজন অবিবাহিত কর্মকর্তা যদি তার প্রেমিকাকে আই লাভ ইউ লিখে, সেটাও যারা করছেন তারা দেখছেন। স্বাধীনতা কোথায়? না, আমি আবার একটু ফাহিম সিনহার কাছে ফিরতে চাই। কিছুক্ষণের মধ্যে আমরা হয়তো একটু বিজ্ঞাপন বিরতিতে যাব। আপনি বলছিলেন বিপিএল এ দল যারা খেলবেন, ফ্র্যাঞ্চাইজি যেগুলো খেলবে, সেই সিদ্ধান্তগুলো ফারুক আহমেদ নিজেই নিতেন, বিষয়টা এরকম? ওটা নিয়েছিলেন। উনি নিয়েছিলেন, জি। তার মানে উনি চুজ করেছেন ফ্র্যাঞ্চাইজি। তো সেই বিপিএল কে কেন্দ্র করেই তো এত ঘটনা, সেই বিপিএল কে কেন্দ্র করে 900 পৃষ্ঠার তদন্ত রিপোর্ট। তাহলে সেই বিপিএল এ যে এত জল ঘোলালো, সেটা দায় কি ওনার কাছে গিয়ে পড়ে তাহলে? অবশ্যই পড়ে। এখন মানে ভেন্ডার নিয়ে যদি বলেন, মানে এখানে আসলে আর কিছু বাড়তি কিছু বলার নেই, বাট এমনও ভেন্ডার ছিল এখানে যার আপনার ওই পার্টিকুলার কাজটা করার লাইসেন্স নেই, আচ্ছা। এনলিস্টমেন্টও ছিল না, কিন্তু ওনার খুব ঘনিষ্ঠ একজনের কোম্পানি থেকে উনি কাজটা দিয়ে দিয়েছে। আচ্ছা, এটা মানে খালি অভিযোগ না, এটা যদি চায় আমাকে চ্যালেঞ্জ করতে পারে। কি কাজটা করেছিল যদি একটু বলতেন? ইভেন্ট ম্যানেজমেন্ট। ইভেন্ট ম্যানেজমেন্ট, কিন্তু ওনার কাছে লাইসেন্স ছিল না, সেটা বলছেন? জি। সেই কাজটা ফারুক আহমেদ দিয়েছেন। আমি যেটা শুনেছি এটা আরো ভয়াবহ ছিল। আমার কাছে যে তথ্য রয়েছে, আমি জানি না ফাহিম ভাইয়ের সাথে কখনো ম্যাচ করাতে পারবো কিনা বা উনি ওপেন হবেন কিনা, যে ইভেন্টের লাইসেন্স নাই, আইটির লাইসেন্স দিয়ে সেই কাজ করা হয়েছে। কারণ আইটির লাইসেন্স দিয়ে যদি আপনি ওই কাজটা করেন, তাহলে সরকারকে আপনি ভ্যাট কম দিতে পারবেন। এক্স্যাক্টলি, আমি কি ভুল বলছি? না, এক্স্যাক্টলি আপনি বুঝতেছেন, মানে পুরো বাংলাদেশ রাষ্ট্রের এগেইনস্টে গিয়ে ভ্যাট মানে কি? বাংলাদেশের মানুষের জনকল্যাণে তো এই ট্যাক্সের টাকাটা ব্যয় হয়। আইটিতে সম্ভবত 10, ইভেন্টে 25, এরকম কিছু একটা। আমি এটা ভুল বলতে পারি, বাট ইভেন্টের লাইসেন্সদারীদের বেশি ভ্যাট দিতে হয় মোর দ্যান দ্য আইটি। ওকে, সো আইটির কোম্পানির লাইসেন্স নিয়ে আপনি ইভেন্ট ম্যানেজমেন্ট করছেন, এবং যেই টাকাটা পাচ্ছেন সেখান থেকে আপনি ভ্যাট কম দিচ্ছেন সরকারকে। ফারুক আহমেদ এটাকে পেট্রোনাইজ করেছে। সেই কথাটাই মনে হয় ফাহিম সিনহা বলেছেন। আমরা একটা বিরতিতে যেতে চাই। আমাদের দুই অতিথি রয়েছেন আমাদের সাথে। খেলার আড্ডায় খুবই গুরুগম্ভীর আলোচনা চলছে। ফিরে আসি কিছুক্ষণের মধ্যে। ওয়েলকাম ব্যাক। আপনারা দেখছেন খেলার আড্ডা, সাথে রয়েছে আমি তাই বনন্ত, আমার সাথে রয়েছেন সাংবাদিক রিয়াসাত আজিম এবং সাবেক ক্রিকেট বোর্ড পরিচালক ফাহিম সিনহা। আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। অনেক জটিল বিষয়গুলো উঠে এসেছে, ফারুক আহমেদের সময়কার, বুলবুল সাহেবের সময়কার। আপনি বুলবুল সাহেব যে 3 মাস ছিলেন, যে শর্ট ইনিংসের কথা রিয়াসাত আজিম বলছিলেন যে তিনি একটা টি20 ইনিংস খেলতে চান, ওই সময় আমিনুল ইসলাম বুলবুল কেমন কাজ করেছেন? না, আসলে 3 মাসে তো কোনো কাজ শেষ করা যায় না, শুরু করলেও শেষ করা যায় না, বাট বেশ কিছু কাজ আপনার যেগুলো ইনিশিয়েটিভ নিয়েছিল, বেশ ভালো ভালো কিছু উদ্যোগ নিয়েছিল। তো ওনার সাথে আমার 3 মাসের এক্সপিরিয়েন্স, রাদার দেন ফোনটা ধরা, সব ভালো ছিল। ফোনটা ধরা ছাড়া তা আপনার কখনো রাগ হয়নি যে আমার ফোন ধরছেন না? আপনি দেখা হলে বলতেন না যে আপনি ফোন ধরেন না, আমি কাজ করবো কিভাবে? খেয়াল করে নেই, ব্যস্ত ছিল, এটাই বলতো। আচ্ছা। বাট আমি তো ওনার সহসভাপতি ছিলাম, তো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমি ওনাকে ফোন দিয়েছি যখন পাইনি। আচ্ছা। বেশ কয়েকবার হয়েছে, ইলেকশনের সময় হয়েছে। আপনার কি এটা মনে হয়েছে যে একটু নেগলেক্ট করছেন আপনাকে, এরকম ছিল ব্যাপারটা মনে হয়?
হতে পারে হয়তো অন্য মানে এটাও হতে পারে অন্য কিছু নিয়ে বেশি ব্যস্ত ছিল। কিন্তু মানে ফাহিম সিনহা যে ক্লাবকে নিয়ে যে সংকট, যে আপনারা খেলছেন না, এই বোর্ড আপনারা মানেন না, কিন্তু তারা যে একদম শুরুতে যেটা বলেছি রিয়াসাত আজিমকে, যে চায়ের যে দাওয়াতটা দিয়েছে আপনাদেরকে, এটা কি আপনাদের কি কোনো ইমেইল করেছে, মেসেজ করেছে, কোনো ফোন দিয়েছে, কি করেছিল আপনাদের? আমাদের চায়ের দাওয়াতটা ফর্মালি দিয়েছে, দাওয়াতটা আমরা সবাই পেয়েছি। কিন্তু এর আগে যখন আমরা লিগ বর্জন করার জন্য চিঠিটা পাঠালাম, ওইটার উত্তরটা কিন্তু আমরা প্রেস মিডিয়া রিলিজে পেয়েছি। জি, মিডিয়া রিলিজে ওখানে ক্লিয়ারলি লেখা থাকে যে একটা নতুন ক্লজ অ্যাড করা হলো, যে ক্লাবগুলো খেলবে না তাদেরকে রেলিগেট করে দেওয়া হবে। তো আপনি বাইলজ যখন আপনি অ্যাড করেন, এটা কিন্তু ক্লাবদের সাথে বসে ৭৬টা ক্লাবের সাথে বসে একমত হতে হবে। মেজরিটি যেটা চাবে বাইলজে নতুন কোনো ক্লজ ঢুকবে বা বাতিল হবে, সেটা আপনাদের সাথে না বসার আগেই include না হয়ে গেছে। বসে কারোর সাথে ডিসকাস না করে বোর্ডে তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে রেলিগেট করে দিবে যদি না খেলে। তো এটা লিগালি আমার মনে হয় কোনোভাবেই হয় না আর কি, এটা লিগাল না জিনিসটা। মানে আপনি কাউকে জেলে ঢুকাই দিয়ে বললেন যে তুমি একটা কাজ করো, তাহলে মাঝে যদি একটু সময় টময় পাওয়া যায়, থাকে না যে অল্প সময়ের জন্য বেইল পায় বিভিন্ন রিজনে, এসে একটু আমরা স্টার কাবাবে নাস্তাটা করে যাই সকালবেলা, ঠিক আছে? তো আমার কাছে মনে হয় যে প্যারোলে মুক্তি নিয়ে আসামির সাথে যেভাবে আমরা দেখা সাক্ষাৎ করতে দেখি, সংগঠকদের সাথে অনেকটা এরকম, যে শাস্তি দিয়ে দিয়েছে বা শাস্তি দেওয়ার সিদ্ধান্ত হয়ে গেছে, এরপর আসেন আমরা চা খাই। ইভেন এখন 8টা ক্লাবকে রেলিগেট করা হয়েছে, আপনি তো নিজেও এই প্রেস রিলিজ পেয়েছেন। একটা লিগ চলাকালে, লিগটা শেষ হয়নি, আপনার ক্রীড়া সাংবাদিকতার ক্যারিয়ারে কখনো শুনেছেন যে কোনো ক্লাব রেলিগেট হয়ে গেছে বা রেলিগেশনে দিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিসিডিএম? কিন্তু লিগ চলমান। জি, কিন্তু ওনারা তো শুরুতে একটা ক্লজ দেখিয়েছে যে যদি কেউ পার্টিসিপেট না করে একটা ম্যাচ ওয়াক ওভার হলে, তারা তো পয়েন্ট দিয়েছে, কেউ পার্টিসিপেট না করলেও যদি মানি যে পার্টিসিপেট করে নাই, যেখানে দুই দল পার্টিসিপেট করেনি, এক এক করে পয়েন্ট দিল কেন তাহলে? ওই পয়েন্টটা তাহলে কোথায় যাবে? এটার আগে হচ্ছে আমি যেটা বললাম যে কোনো বাইলজ যদি ইনক্লুড করতে হয় সেটা তাহলে 76 ক্লাবের সাথে বসতে হবে। এক্স্যাক্টলি সিদ্ধান্ত আপনি নিতে হবে। সংসদে আপনি দেখেন না যে একটা বিল পাস করতে গেলে আপনার ওটা পক্ষে বিপক্ষে হবে, সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্য মতামত দিবে। তো ফোরাম মানে কি? এটাই তো আলটিমেটলি আপনার 76টা ক্লাবের 76 জন আলাদা আলাদা কাউন্সিলর রয়েছে, কিন্তু সেই কাউন্সিলরদের মতামতকে আপনি গুরুত্ব দেবেন না? সিসিডিএম কি যেই ক্লাবগুলো অংশগ্রহণ করছে না তাদের প্রতিনিধি? সিসিডিএম তো তাদের প্রতিনিধি না, সেই ক্লাবগুলোর প্রতিনিধি সেই ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি যাকে নমিনেট করবে, অথবা দুজনই। তো সিসিডিএম কিন্তু তার ডিসিশন মেক করতে পারে না যে ওই ক্লাবের সিদ্ধান্তটা আমি দিয়ে দিব। জি, এবং আরো চিন্তা করেন যে এখানে কত ইন্টারেস্টিং আপনারা দেখেন যে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, না ঢাকা বিভাগীয় কাঠামোতে যদি আমরা দেখি, প্রিমিয়ার ডিভিশন, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, এই ডিভিশনগুলো আমরা দেখি। আপনি ঢাকা প্রিমিয়ার ডিভিশন থেকে শুরু করে যে স্তরগুলো রয়েছে প্রত্যেকটার ব্যাপারে আপনি খুবই ইন্টারেস্টেড। আবার আপনি বলছেন যে ঢাকার ক্লাব কর্তারা হচ্ছে ক্রিকেটটাকে নষ্ট করে দিচ্ছে, এতজন বোর্ড পরিচালকের দরকার কি? তাহলে আপনি সারা বাংলাদেশে ঢাকার বাইরেও তো আরো বিভাগগুলো রয়েছে, সেখানকার লিগ যে চলে না সেটা আপনি কোনো কিছু করছেন না কেন? ঢাকার লিগই তো চালাতে পারছে না, ঢাকার লিগ চালাতে পারছে না, রেলিগেট করছে, আর অন্য লিগগুলো শুরুই করতে পারে নাই, কোথাও শুরু করতে পারে না, হয় না। জেলা লিগগুলো হয় না, সেগুলোর কোনো খবর নাই। আপনি শুরুতে বলছিলেন যে ইলেকশনটা আসলে কতটুকু সেট ছিল, আপনি বলেন না যে কোনো বিভাগীয় পর্যায় থেকে বাংলাদেশে যে 10 জন পরিচালক হলেন, কোথায় কম্পিটিশন হয়েছে, কে কার বিরুদ্ধে দাঁড়িয়েছে বলেন আপনি? কেউ কারো বিরুদ্ধে দাঁড়ায়নি। এবং আমি আপনাকে জিজ্ঞেস করবো র্যান্ডমলি, আপনি পরিচালকের নাম বলতে পারবেন না, চট্টগ্রামের পরিচালক কে বলেন? না, আমি জানি না, জানে না, তাইমন তো জানে না, এখন বলবো যে ফাহিম সিনহার লোক তাইমন। না, আপনার ধরেন কোন ডিভিশনে ইলেকশন হয়েছে, কোন ডিভিশনে আপনার প্রার্থী ছিল, কোথাও না, পুরোটাই সেট। মানে 2 জন বা 1 জন, কিছু কিছু ডিভিশন থেকে 1 জন, কিছু কিছু ডিভিশন থেকে 2 জন। তো ওই 2 জন বা 1 জনের বাইরে তো প্রার্থী তো ছিল না। যেখানে ছিল ওই যে আমাদের মতো বুঝতে পেরেছে, তারা হয়তো ওই অপশনটা পছন্দ করেনি দেখে প্রত্যাহার করে নিয়েছে। যেমন জেলা বিভাগ, ঢাকা বিভাগ থেকে 1 জন প্রত্যাহার করেছিল লাস্ট মোমেন্টে। আর মানে ফারুক ভাইয়ের আরেকটা বিষয়ে চলে আসলো, যে এই আপনার নির্বাচনের অনিয়ম নিয়ে যে কথা বলছি, গতকালকে একটা ক্লিপ দেখলাম, একটা ইন্টারভিউতে বুলবুল ভাই বলছিলেন যে নির্বাচন নিয়মের মধ্যেই হয়েছে। ফারুক ভাইয়ের কি বলে আপনার কাউন্সিলর ফর্ম আমার সামনে 9টার সময় এসেছে, আমরা তখন সবাই বোর্ডে প্রেজেন্ট। ডেডলাইন ছিল কটা? 6টা। এবং এর মধ্যে কিন্তু কয়েকজন আপনার কিন্তু কিছু চেঞ্জেসও চেয়েছিল 6টার পরে, বাকিদের কিন্তু অ্যালাউ করা হয় নাই।
যে 6টা বেজে গেছে আর এখন চেঞ্জ হবে না। মানে ক্লাবের প্রেসিডেন্ট সাইন করে দিবে, কাউন্সিলর হয়তো চেঞ্জ হবে, একজন রিজাইন করবে আরেকজনকে। আপনি বলছেন ফারুক আহমেদটা অ্যাকসেপ্ট করা হয়েছে, ফারুক ভাইটা অ্যাকসেপ্ট করা হয়েছে এবং আরও অনেকেরটাই অ্যাকসেপ্ট করা হয়েছে। আর নাহলে তার পরের দিন সন্ধ্যা পর্যন্ত ভোটার তালিকা পাবলিশ করতে এত সময় লাগলো কেন? রাইট। আমরা তো তখন বোর্ডে, আমরা তো জানি যে অনেকগুলা কাউন্সিলর ফর্ম এখনো পথে, তার মানে পরের দিন দুপুর পর্যন্ত নিয়েছে ফর্মগুলা। তো এইগুলা কি অনিয়ম না? ইলেকশন কমিশন গঠন হয়েছে কেমনে? বোর্ডের তো জানার অধিকার আছে। আমাদের সাথে একদিন ডিসকাশন হচ্ছিল যে কে কে থাকতে পারে, ভালো ক্যান্ডিডেট কারা, মানে ইলেকশন কমিশনের জন্য কারা ভালো হতে পারে। যাদের নাম প্রথম দিন আমাদের সাথে ডিসকাশন হয়েছিল ওর মধ্যে কাউকে পরবর্তীতে রাখা হয়নি। এবং কি কারণে এনাদেরকে সিলেক্ট করা হলো, অবশ্যই ওনারা যোগ্য দেখেই ওনাদেরকে সিলেক্ট করা হয়েছে, কিন্তু বাকি ডিরেক্টররা কিন্তু জানতো না, 2-1 জানলেও জানতে পারে। মানে যাদের নাম ছিল পরবর্তীতে সেই নামগুলো চেঞ্জ করে দেওয়া হয়েছে। তো এই যে মনে করেন আমাদের চোখের সামনে যেহেতু একটা ফর্ম এসছে যেটার কারণে আমরা বোর্ড মিটিংয়ে প্রতিবাদ জানাতে পেরেছি, ওইখানে বলা হচ্ছে সবাই আমরা প্রতিবাদ করেছি, মানে 10 জনের মধ্যে হয়তো 8 জনই বলেছি যে এটা ইসিকে পাস করাটা ঠিক হবে না, ফরওয়ার্ড করাটা ঠিক হবে না। আমাদের নিয়ম অনুযায়ী 6টার পর আমরা কোনোটা অ্যাকসেপ্ট করব না। তো এই সিদ্ধান্ত যে এইটাকে অ্যাকসেপ্ট করা হবে কি হবে না এটা বোর্ডের, ইসির কিন্তু না। কারণ আমাদের নিয়মের মধ্যে যেটা আমরা রিসিভ করব ওইটাই আমরা ইসিকে পাঠাবো, আর ইসি যেটা রিসিভ করবে ইসি খালি ওইটা নিয়ে কাজ করবে। তাহলে ইসি এই সিদ্ধান্ত কিভাবে নেয়? যে ওখানে খুব হাস্যকর, পাশে 8:30 লিখে দেওয়া হয়েছিল ফরওয়ার্ড যে করেছে এটা তার ডিসিশন যে এটা ফরওয়ার্ড করা হোক, ইসি সিদ্ধান্ত। ইসি কেন বিসিবির একটা নিয়ম ভঙ্গ করে এই জিনিসটাকে যে অ্যাকসেপ্ট করা হলো, বোর্ড যেটা অ্যাকসেপ্ট করে নাই, তাহলে কে অ্যাকসেপ্ট করলো? রাইট। আরও অনেক বিষয় রয়েছে, আমরা আরেকটা বিরতি থেকে ফিরে আসবো। ছোট্ট একটা বিরতি রয়েছে আমাদের খেলার আড্ডায়, আমরা ছোট্ট একটা বিরতি থেকে ফিরে আসছি। আমাদের সাথে রয়েছে ফাহিম সিনহা এবং রিয়াসাত আজিম। খেলার আড্ডার শেষ অংশে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি তাই বনত। আমার সাথে রয়েছেন ফাহিম সিনহা এবং রিয়াসাত আজিম। ফাহিম সিনহা, যেটা বলে একদম শোটা শুরু করেছিলাম আমরা, যে ক্রিকেটারদের ব্যবহার করা হচ্ছে, সংগঠকরা ব্যবহার করছেন, এটা ফারুক আহমেদ গত সপ্তাহে বলেছেন, এবং নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যে। আপনিও সংগঠকদের তালিকায় রয়েছেন, আপনিও নাম প্রত্যাহার করেছেন, আপনার ক্লাব খেলছে না। কি স্বার্থ আপনার রয়েছে আমি একটু জানতে চাই আপনার কাছে, এবং কেন ক্রিকেটারদের ব্যবহার করছেন এটাও জানতে চাই। ক্রিকেটারদের আমরা কখনোই ব্যবহার করছি এই জিনিসটা আমার মনে হয় এটা বিশ্বাসযোগ্য না, গ্রহণযোগ্য না। কারণ এই ক্লাবগুলা বহু বছর ধরে, কয়েক জেনারেশন, আমি তো আমাদের ফ্যামিলি থেকে 2nd জেনারেশন, তো এরকম প্রিভিয়াস যারা ছিলেন সংগঠক বা এখন আমরা যারা আছি, এনাদের আন্ডারেই তো আমাদের প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট নিজেদের তৈরি করতে পেরেছে, মানে নিজেদের এই জায়গাটায় রিচ করতে পেরেছে খেলার মাধ্যমে। তো এনাদের পাশে তো সংগঠকরা আগেও ছিল, এখনকার প্লেয়ারদের পাশেও আমরা আছি। আমরা যেটা ফিল করি যে, যদি আমি আপনাকে একটা ছোট করে প্রশ্ন করি, আপনি কয়জন ডাইরেক্টরকে চিনেন, নাম বলতে পারবেন কয়জনের? 7-8 জন বলতে পারবো, বাকিদেরটা বলতে পারবেন না। তাহলে এইরকম একটা কমিটি যেখানে আমরা চিনি না, এরা সংগঠক হিসাবে পরীক্ষিত না, বাট আমরা ক্লাব সংগঠক হিসাবে কিন্তু আমরা পরীক্ষিত। আমি, আমার থেকে অনেক সিনিয়র লোকজনও আছে। সো এই ক্লাবগুলা প্লেয়ারদের সাথেই ছিল, তো তাদের অভিভাবক হিসাবে আমরা মনে করি তারা এখানে সেফ না। এদের এই বোর্ডের আন্ডারে যদি আমরা তাদেরকে খেলতে অ্যালাউ করি, তাদের ভবিষ্যৎ সেফ না এখানে। তো আপনি ফারুক আহমেদ যেটা বলেছেন সেই কথাটাকে মানছেন না একেবারে? না, এটা প্রশ্নই ওঠে না। বরঞ্চ আমি ফিল করি যে তারা তাদের নির্বাচিত হয়ে থাকার স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে তারা ভ্যালিডেশন চাচ্ছে লিগটাকে সাকসেসফুলি চালিয়ে। আচ্ছা, যাতে আপনারা পার্টিসিপেট করেন, এটা আপনি ভাবছেন? জি। রিয়াসাত আজিম, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। ফারুক আহমেদ সভাপতি ছিলেন, 9 মাস কাজ করেছেন, তখন বাকি যারা ছিলেন তারা অনাস্থা জ্ঞাপন করেছেন, উনি চলে যেতে বাধ্য হয়েছেন, পরবর্তীতে আবার বোর্ডে এসেছেন, এখন সহসভাপতি। সভাপতি থেকে সহসভাপতি, এই বিষয়টা বাংলাদেশের ক্রিকেট কালচারের জন্য কেমন হলো, এবং উনি নিজেও আসলে ফারুক আহমেদ যে কাজটা করে, ফারুক আহমেদ এই কাজটাই করে মনে করেন। ফারুক আহমেদ উল্টা দিক দিয়ে কাজ করতে পছন্দ করে। এই যে একটু আগে বলা হচ্ছিল যে ফারুক আহমেদ বলেছে কি যে বর্তমান সংগঠক যারা রয়েছে, যারা খেলতে চান, এরা ব্যবহার করছে ক্রিকেটারদেরকে। অথচ ফারুক আহমেদ নিজে যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে লাথি খেয়ে বের হয়ে গিয়েছিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইতিহাসে একমাত্র বহিষ্কৃত সভাপতি, তখন তিনি 15টা ক্লাব যেন খেলতে না পারে এটার জন্য কোর্টে গিয়েছিল। তার মানে কি, ক্রিকেটার এবং ক্লাব যেন খেলতে না পারে এই প্রথম কর্মকাণ্ডটাই তো ফারুক আহমেদ নিজে করছে। তিনি এখন বাকিদেরকে বলে যে তারা ব্যবহার করছে। আদালত পর্যন্ত গেছে হচ্ছে ফারুক আহমেদ। আদনান রহমান দীপন, সিসিডিএম এর চেয়ারম্যান, একজন দাগি আসামি।
তাকে কেউ কখনো চিনতো না, আমেরিকায় ছিল, বাংলাদেশে আসছে। জুলাই বিপ্লবের পরে অনেকেই গজাইছে না, বিভিন্ন সময় আমরা দেখেছি। তো ভালো মানুষও রয়েছে, অনেকে হচ্ছে ভালোর ভাত নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে গেছে। যিনি কদিন আগেও হচ্ছে মামলা ঝুলছিল, এখনো ঝুলছে, সেটা জামিনে রয়েছেন, তিনি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিসিডিএম এর দায়িত্বে। এবং আমি তাকে একটা প্রশ্ন করেছি, দৌড়ায় পালাইছে, মিথ্যা কথা বলেছিল। সো এই যে ফারুক, দীপন, গং, এই যে একটা গ্রুপ এখানটায় আমরা দেখছি, বুলবুল কত ভালো ভালো কথা বলে। সুজনকে চেনেন না, 1 ওভারে 92 রান দিয়েছিল। পাপন সাহেবদেরকে বলা হয় যে তাকে নিষিদ্ধ করে দিয়েছিল। সেই সুজন যখন বুলবুলের অফিসে গিয়ে রিসেপশনে 4 ঘন্টা বসেছিল, আমার অতি প্রিয় শ্রদ্ধাভাজন তামিদ অমিত ভাই এই রিপোর্টটা করেছে, বুলবুল সাহেবের সময় হয়নি তার সাথে দেখা করার। সো এইগুলো হচ্ছে ক্যারেক্টার, জি, দে আর দ্য ক্যারেক্টার। এরা হচ্ছে আপনি বিশ্বাস করতে পারবেন না যে এরা কখনো হচ্ছে অনেক ভালো অভিনয় করে অমরেশ পুরী, কখনো হচ্ছে অনেক দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে কাজলের বাবা মমতা দিয়ে দিচ্ছে ভালোবাসায়, আর কখনো হচ্ছে আবার হচ্ছে মুগ্যাম্বো মিস্টার ইন্ডিয়ার। সো বুলবুলরা কখন কোন ক্যারেক্টার ধারণ করে, কখনো মুগ্যাম্বো হয়, কখনো হচ্ছে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গের কাজলের বাবা। খুব ভালো হতো যদি, বোঝা খুব মুশকিল। খুব ভালো হতো যদি আমি ইসলাম বুলবুল বা ফারুক আহমেদের সাথে আমরা যোগাযোগ করতে পারতাম, সেটা আসলে খুব যোগাযোগ আমরা করতে পারলেও এরকম শোতে জি, আসবে না। আমরা একেবারে একদম শেষের দিকে ফাইম সিনার শেষ কয়েক সেকেন্ড রয়েছে, আপনি যদি কিছু অ্যাড করতে চান। ওনার সাথে অ্যাড করতে চাই যে প্লেয়ারদের প্রতি ভালোবাসার কথা বলে, অভিভাবক তারা, কিন্তু প্লেয়ারদেরকে বাইরে দাঁড় করিয়ে রাখে। গেটের বাইরে প্লেয়াররা দাঁড় গেটের বাইরে আধা ঘন্টার উপরে দাঁড় করিয়ে রাখে। জি। কেন প্লেয়াররা কি ভিতরে এসে ওয়েট করতে পারে না? ফুট পান্ডা ভেতরে ঢুকে অফিসে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য সময় লাগতে পারে, কি ওয়েটিং রুম নাই, হয়তো বেশি সংখ্যক প্লেয়ার ছিল, প্রেমিসেসের ভিতরে তো থাকতে পারতো। জি, thank you, লাস্ট ফাইম একটা সিনার। কথা বলবো, যে একেবারে বলা সময় হচ্ছে না নেই, যে তামিম সময় নেই। ইকবাল অনেক ভালো কাজ করছে, খেলতে রাজি হয়েছে, তামিম ইকবাল তো এই বোর্ডকে অবৈধ বলে, ওটা কেন ভালো না? বুলবুল কেন এটা বলে না? রিয়াসাত, থ্যাংক ইউ সো মাচ। ফাইম সিনা, থ্যাংক ইউ সো মাচ। আমরা আরো কথা বলতে পারলে ভালো হতো। খেলার আড্ডায় আপাতত বিদায় নিতে হচ্ছে। আশা করি এই সংকট দূর হবে, খেলা মাঠে ফিরবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।